সাকিবকে নিয়ে আলোচনা না করে আপনি যে 24টা ঘন্টা চুপচাপ থাকবেন এই সুযোগই নাই। 2006 সালে এই ছেলেটার অভিষেক হলেও আমি বলি 2008 সাল থেকে বাংলাদেশে সাকিব অধ্যায় শুরু হয়েছে। এরপর আমার মনে পড়ে না যে টানা এক সপ্তাহ সাকিবের কোনো ইস্যু ছিল না। মাঠে পারফর্ম হোক, মাঠের বাইরে বিতর্ক হোক, রাজনৈতিক কিছু একটা হোক বা ব্যবসায়িক কিছু একটা হোক, এই শেয়ার বাজার অমুক তমুক, রাত দিন, মানে সপ্তাহে একবার অন্তত সাকিবকে নিয়ে আপনার আলোচনা করতেই হবে। আগে শুধু আমরা স্পোর্টসের লোকজন করতাম, পরে দেখছি ক্রাইম রিপোর্টাররা, বিজনেস রিপোর্টাররা, এবং আজকে 2 দিন ধরে মনে হচ্ছে, গতকালকে থেকে মনে হচ্ছে যে না, এখন বোধহয় বিনোদন রিপোর্টাররাও, অন্তত রোগের রিপোর্টারদেরও সাকিবের পেছন পেছন ঘোরার সময় চলে আসছে। মানে সাকিবকে আপনার আলোচনায় রাখতে হবে। আমার শুভ্রদার একটা কথা, মানে সাক্ষাৎকারের কথা মনে পড়ে। উৎপল শুভ্র সাকিবের একটা সাক্ষাৎকার নিয়েছিলেন, ওইখানে এগুলো বলতেছিলেন যে আপনি সবসময় আলোচনায় থাকেন। তো সাকিব জবাবে বলতেছিলেন যে দেখেন, আপনাদের সাংবাদিকদের আমার ধন্যবাদ দেওয়া উচিত, আর আমি না থাকলে এত নিউজ আপনারা কই পেতেন। আসলেই তাই, সাকিব না থাকলে এত কন্টেন্ট আমরা কি করে বানাতাম, এত নিউজ আমরা কিভাবে পাবলিশ করতাম। তো আসলে আজকে প্ল্যান ছিল যে বাংলাদেশ টিম যে গাদ্দাফি স্টেডিয়ামে প্র্যাকটিস শুরু করছে এবং দীর্ঘকাল পরে পাকিস্তানের বিপক্ষে 2 টেস্টের একটা সিরিজ খেলতে যাচ্ছে, এটা নিয়ে একটু কথা বলবো। এই সিরিজটার কিছু ইউনিক ব্যাপার আছে, এই সিরিজটা নিয়ে একটু কথা বলবো। ভাবছিলাম যে সেই মুলতান টেস্টের প্রসঙ্গ টেনে নানা রকম আলোচনা করব, কিন্তু সেই সাকিব গত কয়েকদিন ধরে সাকিব আছেন আলোচনায়, গত সন্ধ্যা থেকে মারাত্মকভাবে আলোচনায়। ফলে সাকিবরে এড়ায় এই পাকিস্তান সিরিজ নিয়ে কথা বলা অন্তত প্রথম দিনে গেল না। আশা করি 2-1 দিনের মধ্যে একটা ক্রিকেটীয় আলোচনা করব। আজকে একটু সাকিব নিয়ে কথা বলবো। তার আগে মানে শুরুতেই যেটা বলি সেটা হচ্ছে যে গাদ্দাফি স্টেডিয়ামে সাকিব দলের সঙ্গে গতকালকেই প্র্যাকটিস শুরু করেছেন। সাকিবের সতীর্থদের সঙ্গে ভালো একটা মিক্স আপ অলরেডি হয়ে গেছে। এই টিমটার সঙ্গে তো অনেকদিন ধরে খেলছেন, এই জুনিয়র সিনিয়র সবাই ওকে খুব ভালো চেনে। এবং আমি যেটা করেছিলাম, আমি কালকে রাতে একটু টিমের 2-1 জনের সঙ্গে কথা বলার চেষ্টা করলাম যে আসলে টিমের এনভায়রনমেন্টটা কেমন। তো টিমে সৌভাগ্যচক্রে এখনও 2-3টা ভাতৃস্থানীয় ছেলে পেলে আছে, নাম বলবো না কারণ মিডিয়া ম্যানেজার নিজেই এখন লাহোরে। ফলে নাম বললে দেখা গেল ওই যে সেই নাম বললে চাকরি থাকবে না, নাম বললে দেখা গেল আমার এই ছোট ভাইদের চাকরি থাকলো না, তো জরিমানা দিতে হলো। কিন্তু তারা জানাইছে যে সব কিছু ঠিকঠাক মতো চলতেছে। যেটা হয় যে বাইরে থেকে অনেক কিছু ঘটে, তো কিন্তু ওইগুলোর প্রভাব আসলে ক্রিকেট টিমে খুব একটা পড়ে না। আমি এতকাল ক্রিকেট কাছ থেকে দেখার ফলে একটা জিনিস থাকি যে জানি যে ওরা যখন মানে ক্রিকেট এরিনায় ঢোকে তখন আসলে সব কিছু আলাদা একটা জায়গায় রেখে ঢোকে। ওই যে বলে না যে বাউন্ডারির ভিতরে ব্যাট আর বল ছাড়া কোনো চিন্তা সঙ্গে যায় না, আসলেই সত্যি। তো ক্রিকেটারদের বাইরে যাই ঘটুক, ওরা যখন ড্রেসিং রুমে যায় তখন ওরা ক্রিকেটারই। তো আমি এক জুনিয়রকে জিজ্ঞেস করছিলাম যে সাকিবের কি অবস্থা, তারা নিয়ে তো প্রচুর রাজনৈতিক বিতর্ক হচ্ছে, টরন্টোতে বেশ ঝামেলাও হলো। এখন সে কি ঠিক মতো মিশতে পারতেছে? তার এমপিত্ব গেল, তার সরকার পতন হলো। এখন যে আমার যে যার সঙ্গে কথা হচ্ছিল সে বললো সাকিব ভাইয়ের মতোই আছে, সাকিব ভাই বিন্দাস। সাকিব ভাইয়ের দেখে আপনার মনেও হবে না যে এইসব চলতেছে, তার ক্যারেক্টার নিয়ে আলোচনা চলতেছে, তার পলিটিক্স নিয়ে আলোচনা চলতেছে, তার গভর্নমেন্ট ফল করছে, এগুলো আপনার মনেও হবে না। সাকিব ভাই তার মতো বিন্দাস আছে এবং মজা করতেছে, সবার সঙ্গে হইচই করতেছে। এবং সাকিব অলওয়েজ পাকিস্তানের বিপক্ষে ভালো পারফর্ম করে এবং টিমরে খুব উদ্বুদ্ধ করতেছে। যতদূর শুনলাম যে ছেলেপেলেদের, বিশেষ করে নাহিদ রানার মতো জুনিয়র যারা এসছে তাদের নিয়ে নাকি সে আলাদা করে সময়ও কাটাচ্ছে। ভেরি গুড সাইন। আরেকটা জিনিস যেটা জানলাম যে মুশতাক ভাই টিমের সঙ্গে জয়েন করছেন, মুশতাক আহমেদ। মুশতাক ভাই সাকিব, মিরাজ এদের মতো যারা আছেন এদের নিয়ে আলাদা কাজ করতেছেন, এটাও খুব গুড সাইন। মুশতাক ভাই খুব দ্রুত হয়তো আমাদের সঙ্গে লম্বা মেয়াদে যোগ দেবেন। আপাতত শুধু পাকিস্তান সিরিজটা করতেছেন, তো আমাদের স্পিনারদের দায়িত্ব নেবেন, সেটা যে অলরেডি উনি ওখানে লাহোরে শুরু করছেন, এটা খুব ভালো কথা। এখন কথা হচ্ছে যে এইসব ক্রিকেটীয় কথা তো আপনার শুনতে ভালো লাগতেছে না, আমি বুঝতেছি যে আপনারা কেন ওয়েট করতেছেন। সেটা হচ্ছে যে সাকিবের কি হচ্ছে আসলে, সেইটা বলতে গেলে আমাদের আসলে আরেকটু পেছনে যাইতে হবে। সাকিবের সাম্প্রতিক যে ঘটনা বলি, এটা সূত্রপাত ঘটছে আসলে টরন্টো থেকে। যখন বাংলাদেশে প্রবল ছাত্র আন্দোলন চলতেছিল তখন বাংলাদেশি মিডিয়ায় ছবি আসলো যে সাকিব খুব হাসি খুশিভাবে টরন্টোতে গাড়িতে করে লং ড্রাইভ করে বেড়াচ্ছেন। দিস ইজ ফার্স্ট টাইম যে এই ইস্যুতে সাকিবরে নিয়ে হইচই শুরু হলো, যে দেশে মানুষ মরতেছে, সাকিব
লং ড্রাইভ করে বেড়াচ্ছেন। আসলে দৃষ্টিকটু ব্যাপার, খুবই দৃষ্টিকটু ব্যাপার, আমি এটা মানে স্বীকার করি। এবং ওখানে যেটা হলো, টরন্টোতে 4জন মানে খুবই রাজনৈতিক সচেতন এবং দেশপ্রেমিক যুবক, তারা হচ্ছে সাকিবের সঙ্গে একটা কনফ্রন্টেশনে জড়ায় পড়লেন। সাকিবকে তারা জিজ্ঞেস করলেন যে এই অবস্থায় তার কি করা উচিত, অমুক তমুক। সাকিব সেখানে খুব কুৎসিতভাবে তাদেরকে পাল্টা আক্রমণ করলেন যে আপনারা দেশের জন্য কি করছেন। তো ওই ছেলেটা খুব ভালো ছিল, ওই ছেলেটা খুব কনফিডেন্টলি বলল যে আমি তো এমপি না, দেশের জন্য আমি কি করছি সেটা খুব বড় ইস্যু না। যদিও সে বলতে পারতো যে দেশের জন্য আমি রেমিটেন্স পাঠাই, আর কিছু না হোক, যেটা আপনি খুব একটা করেন না। যাই হোক, সে সেটা বলে না, সে বলছে আপনি এমপি, আপনার দল এটা করতেছে, ফলে আপনার পদত্যাগ করা উচিত। সাকিব সেখানে কনফ্রন্টেশনে জড়াচ্ছেন, ইভেন ওখানকার স্থানীয় আইন প্রয়োগকারীদের সঙ্গে আলাপও করছিলেন যে এদের গ্রেপ্তার করানো যায় কিনা। যায় না এসব ক্ষেত্রে। তো এরপরে যেটা হলো, সরকারের পতন হলো, তারপরে সাকিব টরন্টোতে খেললেন, ওই যে বিন্দাস খেলতেছে, করতেছে। তখন নাকি এক বাঙালি তারা ওখানে জিজ্ঞেস করছিল, কি ভাই সরকার তো গেল, আপনি গেলেন? তো সে বলছে গেছি। মানে তার কাছে এটা খুব বড় কোনো ব্যাপার না। তো যাই হোক, সেখান থেকে সাকিব লাহোরে এসছেন। লাহোরে আসার আগে ওখানে কার সঙ্গে কথা বলতেছিলেন, সেখানে সাকিব খুব ইম্পর্টেন্ট একটা কথা বলছেন যে মানুষ তো খুব ইমোশনাল, এই সব কিছু মানুষ ভুলে যাবে মাঠের পারফরমেন্স হলে। আমিও ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে মানুষ সব কিছু ভুলে যাবে মাঠে আপনারা ভালো পারফর্ম করতে পারলে। তবে এখানে একটা কিন্তু আছে, সেই কিন্তুটা একেবারে শেষ দিকে গিয়ে বলবো। আগে যেহেতু ধারাবাহিকভাবে সাকিবের ক্রাইসিসগুলো নিয়ে বলতেছি, এখন সর্বশেষ একটা ক্রাইসিস উপস্থিত হয়েছে গতকালকে সন্ধ্যায়। সাকিবের চরিত্র নিয়ে কিছু ভিডিও, কিছু কথাবার্তা সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে। দেখেন, মানে এখানে যে 2জন ক্যারেক্টারের নিয়ে কথা হচ্ছে, 2জন নিয়ে আমার পরিচিত। আমি একটা জিনিস আপনাদের বলি যে এইগুলো নিয়ে আসলে না খুব বেশি মাথা ঘামায়েন না ভাই, খুব বেশি মাথা ঘামায়েন না। কারণ কি, আমাদের দেশে যে 3টা সোসাইটি আছে, একবারে লোয়ার ক্লাস সোসাইটি, আমরা মিডল ক্লাস সোসাইটি বিলং করি, আর একটু টপ ক্লাস সোসাইটি। এই 3টা সোসাইটির কালচার, এটিকেট এবং নীতিবোধ 3 রকম। এটা আপনি একটা সোসাইটির বাবলে থেকে আরেক সোসাইটির ঠিক বুঝতে পারবেন না। আমরা আছি মিডল ক্লাস সোসাইটিতে, আমাদের নীতিবোধ, আমাদের পারিবারিক বন্ধন, এগুলো নিয়ে আমাদের চিন্তা ভাবনা, এগুলো অনেকটা কি বলে আলাদা ধরনের, এটা অনেকটা সিনেমাটিক। কিন্তু এর সঙ্গে ওই যে ক্লাস, মানে আপনি যে একজন রাজনীতিবিদের মেয়ের কথা বলছেন, বা ব্যবসায়ী একজন মেয়ে যিনি ক্রীড়া সংগঠক, তাদের ক্লাস একটু ডিফারেন্ট। ফলে ওখানে কি হচ্ছে, ওদের কালচার, ওদের রীতিনীতি, ওদের না ফ্যামিলির লোকজন, ওদের এই যে আউটসাইড অফ ম্যারেজ যে রিলেশনগুলো, এগুলো ফ্যামিলির লোকজন জানে, এগুলা টলারেট করে তারা। এইগুলা ওদের পার্ট অফ লাইফ, পার্ট অফ বিজনেস স্ট্র্যাটেজি, পার্ট অফ রিলেশন, মানে কমিউনিকেশন। ফলে এইগুলা নিয়ে আসলে খুব বেশি মাথা ঘামায় না। এই মিডল ক্লাস থেকে আমরা আসলে ওদের ব্যাপারটা বুঝতে পারবো না। আর যেসব ছবি টবি দেখতেছেন এগুলো সত্যি, কিন্তু এগুলার মিন করে না যে সাকিব তার ফ্যামিলি ছেড়ে পরকিয়া করে বেড়াচ্ছে। ওদের ওইটাই আড্ডা। আমরা যেরকম বন্ধুরা মিলে চা খাই, মজা করি, ওদের কাছে ওইটাই লাইফ। শুধু এইটুকু বললাম, মানে যাতে আপনারা একটু শান্ত হন। এই ইস্যুতে অন্তত সাকিবের নিন্দা করেন না, বা সাকিবের নিয়ে নোংরামি করেন না। সাকিবের বউ খুব ভালো করে জানে সাকিব কি লাইফস্টাইল কাটায়, সাকিবের সঙ্গে অমুকের কি সম্পর্ক, তমুকের কি সম্পর্ক, সাকিব কোন হোটেলে থাকে, ওগুলো সাকিবের বউ খুব ভালো করে জানে। এইগুলারে আপনি উত্তম সুচিত্রার সামাজিক সিনেমা দিয়ে এগুলার ব্যাখ্যা করতে পারবেন না। এগুলো ব্যাখ্যা করতে গেলে আপনার ওই সোসাইটিটা বুঝতে হবে। সাকিব ঘটনাচক্রে মিডল ক্লাসের হলেও সাকিব হচ্ছে আপনার এখন এলিট ক্লাস বিলং করে, ফলে ওদের ক্লাসের ব্যাপারটা আলাদা। তো যেটা এখন ওই যে বলতেছিলাম যে ক্রিকেট শুরু হলে অনেক আলোচনা থেমে যাবে, এটা খানিকটা সত্যি। এবং ক্রিকেট খুব দ্রুত শুরু হতে যাচ্ছে। প্রথম টেস্ট বাংলাদেশ খেলবে রাওয়ালপিন্ডিতে, দ্বিতীয় টেস্ট খেলবে করাচিতে। তো এখানে একটা মজার ব্যাপার ঘটবে করাচিতে, সেটা হচ্ছে যে করাচিতে বাংলাদেশ প্রথমবারের মতো এমটি স্টেডিয়ামে টেস্ট খেলার এক্সপেরিয়েন্স পাবে। পুরো পাকিস্তান ক্রিকেট জগৎ যেহেতু 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য প্রস্তুত হচ্ছে, ফলে তাদের গুরুত্বপূর্ণ সব ভেন্যুগুলো রিনোভেশনের কাজ চলতেছে। তার ভিতরে করাচি ভেন্যুটাতেও রিনোভেশনের কাজ চলতেছে। আবার এদিকে লাহোরে গাদ্দাফি স্টেডিয়ামে, যেখানে বাংলাদেশ দল এখন প্র্যাকটিস করছে, এখানেও রিনোভেশনের কাজ
চলতেছে। এখন রিনোভেশনের কাজ চলা অবস্থায় দর্শক উপস্থিত করাটা গ্যালারিতে এটা ঝুঁকিপূর্ণ হতো। ফলে পাকিস্তান ক্রিকেট বোর্ড একটা স্টেটমেন্ট দিয়েছে যে এই দর্শকের ঝুঁকি তারা নিতে চায় না, তারা এমটি স্টেডিয়ামে টেস্ট খেলাবে। সেখানে কিছু টেকনিক্যাল ব্যাপার আছে যে অলরেডি টিকিট সেল বন্ধ হয়ে গেছে এবং যে টিকিট অলরেডি সেল হয়েছে সেটা রিফান্ড দেওয়া হচ্ছে। তো সেক্ষেত্রে আপনি প্রশ্ন করতে পারেন যে সেকেন্ড টেস্টটা সেক্ষেত্রে মুলতানে নিয়ে যাওয়া যেত, অমুক করা যেত। মুলতানে, যেমন মুলতানে কোনো রিনোভেশনের কাজ চলছে না, ফলে মুলতানে অনায়াসে সেকেন্ড টেস্ট দর্শক সহ খেলানো যেত। কিন্তু কিছু ক্রাইসিস হচ্ছে যে এখানে অলরেডি হোটেল বুকিংয়ের টাকা দেওয়া হয়ে গেছে, বিভিন্ন রকমের আপনার ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান, অমুক তমুক। তারপর বড় একটা সমস্যা হচ্ছে ব্রডকাস্টাররা না সিরিজের বহু আগে, আমরা তো ভাবি যেদিন খেলা শুরু হয় সেই দিন থেকে বোধহয় টেলিকাস্টের কাজ শুরু হয়, এটা সিরিজের দিন 15 বা তারও আগে থেকে ব্রডকাস্টার তাদের ইকুইপমেন্ট এখানে ইনস্টল করা শুরু করে এবং এইটা খুবই ব্যয়বহুল এবং মহা আয়োজনের একটা ব্যাপার। ফলে ব্রডকাস্টাররা তাদের ইনস্টলমেন্ট প্রায় সম্পন্ন করে ফেলেছে করাচিতে। এই অবস্থায় যদি আবার মুলতানে চলে যায় তাহলে আসলে এই টেস্টটার বাজেট দ্বিগুণেরও বেশি হয়ে যাবে। ফলে পাকিস্তান ক্রিকেট বোর্ড একটু কনজারভেটিভ হয়েতে হাঁটছে যে তারা আসলে করবে না, এখানে দর্শক রাখবে না। বাংলাদেশ দলের জন্য খুবই বিচিত্র একটা অভিজ্ঞতা হবে যে দর্শকহীন স্টেডিয়ামে তারা টেস্ট খেলবে। আমি বলি এটা একটা মজাও হবে যে দর্শক পাকিস্তানে বসে পাকিস্তানের বিপক্ষে দর্শকপূর্ণ স্টেডিয়ামে খেলার এক্সপিরিয়েন্স কিন্তু বাংলাদেশের জন্য ভালো হতো না। যদিও 2003 সালে আমরা পাকিস্তানের মাটিতে পাকিস্তানের বিপক্ষে 3 টেস্টের সিরিজ খেলছিলাম, অসাধারণ পারফর্ম করছিলাম। মুলতান টেস্ট তো জিতেই যাচ্ছিলাম, এছাড়া করাচি টেস্ট বা লাহোর টেস্টও আমরা দুর্দান্ত খেলছিলাম। আমাদের ইতিহাসে এখনো পর্যন্ত সবচেয়ে ভালো টেস্ট সিরিজগুলোর একটা ওটা। তারপরেও মানে বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয় যে ইন্ডিয়া বা পাকিস্তান এই দুই জায়গায় ট্যুর করাটা খুব কঠিন, কারণ এই দুটো জায়গা ছাড়া বাংলাদেশ পৃথিবীর যেখানেই খেলুক ইনক্লুডিং বাংলাদেশ, সবসময় গ্যালারির মানে সিংহভাগ সাপোর্ট থাকে বাংলাদেশের। বাংলাদেশে তো আর এটা নিয়ে ব্যাখ্যা দেওয়ার কিছু নেই, কিন্তু ইংল্যান্ডে, সাউথ আফ্রিকায়, অস্ট্রেলিয়ায় যখন বাংলাদেশের খেলা হয় বা নিউজিল্যান্ডে, তখন যেটা হয় যে প্রবাসী বাঙালিরা গ্যালারি ভরায় রাখে, লোকালরা ওই ম্যাচ খুব একটা দেখতে আসে না, মানে অস্ট্রেলিয়ানরা খুব একটা ম্যাচ দেখতে আসে না বা নিউজিল্যান্ডের লোকেরা। ফলে যেটা হয় যে বাংলাদেশে খেলার মতো একটা ফিলিংয়ের মধ্যেই খেলে। কিন্তু ইন্ডিয়া বা পাকিস্তানে এই ব্যাপারটা বদলে যায়। ইন্ডিয়াতে খেলা হলে ইন্ডিয়ার দর্শক বেশি থাকে, পাকিস্তানে খেলা হলে পাকিস্তানের দর্শক পুরোটা জুড়েই থাকে, কারণ বাংলাদেশ থেকে পাকিস্তানে ট্রাভেল করার তো বেশ কিছু ঝামেলা আছে, ফলে বাংলাদেশি দর্শক থাকে না বললেই চলে। এই রকম একটা ফুল ক্রাউডের এগেইনস্টে খেলা, এটা খুব বড় চাপ। আমি মনে করি সেদিক থেকে করাচি টেস্ট বাংলাদেশের জন্য একটা ইয়েও হতে পারে, কি বলে, একটা আশীর্বাদও হতে পারে। এছাড়া এই ইয়াং জেনারেশন যারা এসছে এদের নিয়ে একটু কালকে কথা বলি, আজকে বাদ দেই। মানে আমাদের টেস্ট স্কোয়াডটা কেমন হয়েছে এবং কেমন করবে এগুলো নিয়ে পরে কথা বলি। তো একবারে শেষ বেলায় যেটা বলি যে সাকিব যে কথাটা বলছেন যে মাঠে পারফর্ম করতে পারলে সবাই সবকিছু ভুলে যাবে, এটা না সাধারণ ক্ষেত্রে সত্যি। আপনি মাঠে একটা সেঞ্চুরি মারতে পারলে আপনার ওই শেয়ার বাজার কেলেঙ্কারি ভুলে যায় মানুষ, তারপরে অনেক কিছু ভুলে যায়, অনেক কিছু ভুলে যায়। আজ পর্যন্ত তাই দেখে আসছেন সাকিব, তো মিথ্যা কথা বলেন নাই, আজ পর্যন্ত তাই দেখে আসছেন। শত শত অন্যায় করছেন সাকিব, সবসময় অন্যায় করে বিতর্কে জড়ান তা না, কিছু কিছু সময় অনাহুতও বিতর্কে জড়ান, কিন্তু বহুত অন্যায় তো করছেন। শেয়ার বাজারে অন্যায় করছেন, কাকড়াগেরের শ্রমিকদের টাকা দেন নাই, মানে অভিযোগের তো শেষ নাই। এগুলো করার পরে সাকিব দেখছেন যে যেই মাঠে নেমে সেঞ্চুরি করছেন বা 5 উইকেট পাইছেন সবাই সব ভুলে গেছে। শোনেন সাকিব, এই পরিস্থিতিটাই 2024 সালের জুলাই আগস্ট একটু ডিফারেন্ট। এইটা আসলে 71-এর পরে এরকম পরিস্থিতি বাংলাদেশে আসে নাই। ফলে এই পরিস্থিতি নিয়ে ঠিক আপনার ওই ছেলে খেলা সুলভ ভবিষ্যৎবাণী করেন না। এই পরিস্থিতিটা এমন যে আপনি মাঠে ডাবল সেঞ্চুরি করলেও আপনার এই যে বিহেভ এবং এই ছাত্র আন্দোলনের প্রতি যে অবজ্ঞা প্রকাশ করা, এটা মানুষ ভুলবে কিনা আমার খুবই সন্দেহ আছে। যদিও আমি চাই, যেহেতু আপনি বাংলাদেশের ইতিহাসে সর্বকালের সেরা পারফর্মার, আমি চাই যে আপনি একটা সুন্দর স্টেটমেন্ট দেন। মানে আমার চাওয়াটা বলি, আপনি একটা সুন্দর স্টেটমেন্ট দেন, ব্যক্তিগত অন্যায়গুলো যদি থেকে থাকে সেটা স্বীকার করেন, সেই সঙ্গে রাজনৈতিক দায়বদ্ধতার জায়গাটা স্বীকার করেন, নিজের ভুলটা স্বীকার করেন, করে এই ছাত্রদের কাছে এবং এই জনতার কাছে ক্ষমা চান। আমরা চাই সাকিব আল হাসানের মতো ক্রিকেটার আমাদের সঙ্গে থাকুক, যতক্ষণ পারফর্ম করে থাকতে পারে ততক্ষণ ন্যাশনাল টিমে থাকুক, এরপরে তার ক্রিকেট জ্ঞানটারে আমরা ইউজ করি ক্রিকেটে। কিন্তু সাকিব, আপনি যদি ভাবেন যে মাঠে একটা সেঞ্চুরি করলে বা 5টা উইকেট পাইলে এই যে কালো অধ্যায়টা আপনার জীবনে রচিত হয়েছে জুলাই আগস্টে, এবং আপনি এই যে মানে একটা চরম অটোক্রেটিক সরকারের সঙ্গে ছিলেন, সেটা যদি রাতারাতি মুছে যাবে ভেবে থাকেন,
তাহলে বিরাট ভুল করবেন। কারণ এই স্টুডেন্টদের আমি এই কদিন খুব কাছ থেকে দেখতেছি তো, এরা খুব সহজে কিছু বললে না। এই আমি এদের সঙ্গে ধরেন বিজয় মিছিল করছি, সেই মুভমেন্টের শুরু থেকে রাস্তায় থাকছি, এর ভিতরে আমার ছোট ভাইরা আছে, বন্ধুরা আছে, তারা আমার রাস্তায় থাকছে, তারপরেও আমি 5 তারিখের আগে কথা বলি নাই কেন, সেই রাগ এরা কিন্তু এখনো বলে নাই। মাঝে মাঝে আমার মনে করা দিচ্ছে, দাদা সবই ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে ছিলেন, আমাদের ফোনে যোগাযোগ রাখছেন, কিন্তু 5 তারিখের আগে আপনি তো কোনো কন্টেন্ট বানান নাই, 5 তারিখের আগে তো আপনি আমাদের নিয়ে কিছু বলেন নাই। বুঝছেন, এই সামান্য ব্যাপারেও এরা ভুলে নাই। ফলে আপনি যদি ভাবেন যে সেঞ্চুরি করলে এরা এটা ভুলে যাবে, এত সহজ হবে না। তো আপনার জন্য শুভকামনা থাকলো। আমি আশা করি যে আপনি সুন্দর একটা স্টেটমেন্ট দিয়ে এবং মাঠে সুন্দর পারফর্ম করে এটা ভুলাই দিবেন। এখন আপনার পক্ষে আদৌ পারফর্ম করা সম্ভব হবে কিনা, বা বাংলাদেশ টিম কেমন করবে সেটা নিয়ে আমরা আগামীকাল পরশু কথা বলবো। সে পর্যন্ত সবাইকে শুভকামনা, ভালো থাকবেন।